স্বল্প সময়ে হিসাব বিজ্ঞানের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য তোমার চাই রোড টু মিশন সাইক্লোন হিসাব বিজ্ঞান সাজেশনটি। খেয়াল করে দেখো, আমাদের যেই সাইক্লোন সিরিজের সাজেশনগুলো রয়েছে, এই সাজেশনগুলো আমরা তৈরি করেছি যাতে করে তোমরা খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষার একটা ভালো প্রস্তুতি নিতে পারো। সেই জন্য তো আমরা আজকে যেই সাজেশনটা নিয়ে কথা বলবো বা এখন এই পর্বে যেই সাজেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের সাজেশন। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের জন্য আমাদের এই সাজেশনের ক্লাসটি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমরা এই সাজেশনটা কিন্তু খুবই চমৎকারভাবে সাজিয়েছি। আমরা এই সাজেশনে যেহেতু তোমাদের এই বছর থেকে প্রশ্ন পদ্ধতির একটা পরিবর্তন এসেছে, অর্থাৎ আমরা বিগত কোনো বছরেই হিসাব বিজ্ঞানে আসলে রচনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ থিওরিটিক্যাল কোনো প্রশ্নের উত্তর আমরা কখনো লিখি নাই। এই বছর থেকে অর্থাৎ 2026 সাল থেকে প্রথম এই জিনিসটা ঘটতে যাচ্ছে যে আমরা পরীক্ষার হলে হিসাব বিজ্ঞানের গাণিতিক সমস্যার পাশাপাশি আমাদেরকে কিন্তু কিছু থিওরিটিক্যাল সমস্যারও সমাধান করতে হবে, অর্থাৎ কিছু থিওরি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ এই বছর থেকে আমাদের সিলেবাসের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন নামের একটা নতুন সংযোজন কিন্তু চলে এসেছে। তো আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা এমনভাবে করেছি যে আমাদের অধ্যায়ের শুরুতে আমরা দেখো, আমরা সর্বপ্রথমে যদি দ্বিতীয় অধ্যায়ের দিকে তাকাই, দ্বিতীয় অধ্যায়ে আমরা সবার প্রথমে রেখেছি সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আসলে আমাদের বইয়ের যেই টপিকগুলো রয়েছে ওই টপিকের উপরে বেস করে আমরা বেশ কয়েকটা টাইপে ভাগ করে দিয়েছি, যাতে করে তোমার জন্য এটা বুঝতে সুবিধা হয় যে আসলে তুমি কয়টা প্রশ্ন পড়লে তোমার বইয়ের কতটুকু অংশ কাভার হয়ে যাচ্ছে, বা তুমি আসলে তখন নিজে থেকে একটু যাচাই বাছাই করতে পারবা যে তোমার আসলে কোন প্রশ্নটা একটু পড়া দরকার, কোন প্রশ্নটা আসলে তুমি না পড়লেও পারো। তবে আমি তোমাদেরকে বলবো যে আমাদের সাইক্লোনে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনো প্রশ্নই যে তুমি স্কিপ করে চলে যাবে সেটার কিন্তু কোনো সুযোগ কিন্তু তোমার হাতে নাই। আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নের টাইপ 1-এর মধ্যে দেখি, দ্বিতীয় অধ্যায়ে আমরা টাইপ 1-এ শুধুমাত্র লেনদেনের ধারণা থেকে প্রশ্ন দিয়েছি। এখান থেকে বলা যায় যে প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে লেনদেন ও ঘটনার মধ্যে দুটি পার্থক্য। তারপর হচ্ছে লেনদেনের অভ্যন্তরীণ ও বাহ্যিক লেনদেনের মধ্যে একটি ও দুটি করে উদাহরণ লেখো। পার্থক্য লিখবো একটি করে এবং দুইটা করে কি করব, উদাহরণ লিখব। আমার মন যেটা বলে সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নটা আমাদের যে কোনো বোর্ডে ইনশাল্লাহ চলে আসবে। এছাড়া বাকি যেই দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন থেকেও কিন্তু কি আমাদের বোর্ড পরীক্ষায় কমন আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। টাইপ 2-তে আমাদের লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলেছি। লেনদেনের দ্বৈত সত্তা বলতে আমরা কি বুঝি, লেনদেন হতে হলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, এই কথাটার মানে আসলে আমরা কি বুঝি, এই জিনিসটা কিন্তু আমাদেরকে কিছুটা ব্যাখ্যা করে লিখতে হবে। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের বোর্ড থেকে নির্ধারিত নাম্বার হচ্ছে 2, অর্থাৎ একটা প্রশ্ন উত্তর করার জন্য আমরা 2টি নাম্বার পাবো। এই কারণে এই প্রশ্নের উত্তরগুলো অনেক বেশি বড় লেখা যাবে না, আবার এক লাইনেও যদি আমরা লিখি তাইলেও কিন্তু এই প্রশ্নের আমরা পরিপূর্ণ উত্তরটাও কিন্তু দিতে পারবো না। এজন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা অন্যান্য সাবজেক্টের সৃজনশীল প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্নগুলো যেইভাবে উত্তর করি, আমরা এই প্রশ্নগুলো ওই একই প্যাটার্নে উত্তর করার চেষ্টা করব। পৃষ্ঠার অর্ধেকের চাইতে কিছুটা কম লাইন লিখবো, অর্থাৎ পুরো অর্ধেক পৃষ্ঠা লিখবো না, তার চাইতে কিছুটা কম প্রশ্নের আমরা উত্তরটা করব আর কি। 3 নাম্বার টাইপে যদি আমরা দেখি, 3 নাম্বার টাইপের লেনদেন চিহ্নিতকরণ ও হিসাব সমীকরণ থেকে আমরা কিছু প্রশ্ন দিয়েছি। দেখো এই টাইপের প্রশ্ন আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এখানে কি বলেছে, আরমানের ব্যবসায়ের 2024 সালের জুন মাসের প্রথম সপ্তাহে নিম্নলিখিত ঘটনা ঘটেছে। বিজ্ঞাপন বাবদ ব্যয় জনাব মাহবুব মাসিক এত টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দিয়েছেন। আমাদেরকে কি বলেছে দেখো, এই জায়গা থেকে বলেছে উপযুক্ত ঘটনা দুটি লেনদেন কিনা তার কারণ সহ ব্যাখ্যা করতে বলেছে, তাই না? আচ্ছা, এরপরে বলেছে মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়। এর উপাদান যে রয়েছে, মালিকানা সত্ত্বের যে 4টা উপাদান, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টা উপাদান আমরা কিছুটা এখানে ব্যাখ্যা আকারে লিখে দিব। এরপরে দেখো কি বলা আছে, হিসাব সমীকরণের বর্ধিত রূপটি কি। আমাদের যে মৌলিক হিসাব সমীকরণের যে বর্ধিত রূপটা রয়েছে, সম্পদ সমান সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এই যে হিসাব সমীকরণের যে বর্ধিত রূপটা, এই বর্ধিত রূপটা আমরা এখানে লিখে দিব। এরপর আমরা যদি চলে যাই আমাদের টাইপ 4-এ যদি যাই, টাইপ 4টাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা
চালান বলতে কি বুঝো, এই জিনিসটার আমরা উত্তরটা লিখব যে চালান আসলে কি। তারপরে হচ্ছে আমরা কারবারি বাট্টা বলতে কি বুঝি। আমাদের ব্যবসায় আসলে বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নগদ বাট্টা আর একটা হচ্ছে কি কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। এখানে আমাদেরকে কারবারি বাট্টা না বলে আমাদেরকে ব্যবসায়িক বাট্টা বলতে পারে, আমাদেরকে ক্রয় বাট্টা বলতে পারে, আমাদেরকে বিক্রয় বাট্টা বলতে পারে, আমাদেরকে কিন্তু আবার এই যে কারবারি বাট্টাও বলতে পারে, যে কোনো একটা নামে কিন্তু এটা আসতে পারে। 5 নম্বর টাইপটা হচ্ছে গাণিতিক সমস্যা। আমরা তো আসলে আগে থেকে বলতে পারছি না, তার কারণ যেহেতু এর আগের কোনো বছরেই তোমাদের হিসাব বিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন আসে নাই, না আসার কারণে এটা আমাদের পক্ষে বলাটা খুব কঠিন যে আসলে সংক্ষিপ্ত প্রশ্নে কি শুধুমাত্র থিওরি থেকে প্রশ্ন আসবে নাকি সংক্ষিপ্ত প্রশ্নে ছোটোখাটো গাণিতিক সমস্যাও দিয়ে দিতে পারে। এই ব্যাপারটা আমাদের কাছে কিছুটা কম পরিষ্কার, যে কারণে আমরা কি করেছি সংক্ষিপ্ত প্রশ্নে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন একদম লাস্টের টাইপটা টাইপ 5-এ আমরা আসলে কিছু গাণিতিক সমস্যা দিয়ে দিয়েছি, যাতে করে যদি তোমার পরীক্ষায় কোনো কারণে গাণিতিক সমস্যা থেকেও সংক্ষিপ্ত প্রশ্ন আসে তুমি যেন ওইটার পরিপূর্ণভাবে উত্তর করতে পারো। আমরা গাণিতিক সমস্যার দিকে দেখব খুবই সহজ দুইটা প্রশ্ন দেওয়া আছে যে মিস্টার রফিক বছরের প্রথমে নগদ এত টাকা ও এত টাকার পণ্যদ্রব্য ও এত টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। এরপরে বলছে একটা প্রতিষ্ঠানের স্বত্বাধিকার এত, দায়ের পরিমাণ হচ্ছে মোট স্বত্বাধিকারের 1/3 যদি হয় তাহলে আমার মোট সম্পদের পরিমাণ কত। তো এই প্রশ্নগুলো আমাদের কাছে পারাটা খুব একটা কঠিন কিছু হবে না, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে সহজই আছে। এরপর আমরা চলে আসব সৃজনশীল প্রশ্নে। আমরা আসলে এই দ্বিতীয় অধ্যায়ে আমরা সৃজনশীল প্রশ্ন রাখছি মাত্র 4টা, এবং এই 4টা সৃজনশীল প্রশ্ন থেকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন প্রশ্ন থেকে একটা সৃজনশীল প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। আমি দাঁড়াও একটু মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটু এই কথাটা মিলায় নিও যে 3 অথবা 4, সৃজনশীল নাম্বার 3 অথবা 4, এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন তোমরা দুইটাই পাবা, একই বোর্ডে পাবা না, ডিফারেন্ট দুইটা বোর্ডে এই দুইটা প্রশ্ন থেকে কিন্তু তোমরা কমন পাবা, 3 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার। আমি জায়গায় নাও তোমাদেরকে 100% লিখে দিলাম। এই দুইটা থেকে দুইটা প্রশ্নই কমন আসবে, বাট একই বোর্ডে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা নেই। অর্থাৎ 3 নম্বর প্রশ্নটা যদি মনে করো ঢাকা বোর্ডে আসে তাহলে হয়তো বা 4 নম্বর প্রশ্নটা রাজশাহী বোর্ডে আসবে, বা 4 নম্বর প্রশ্নটা যদি বরিশাল বোর্ডে আসে তাহলে 3 নম্বর প্রশ্নটা ময়মনসিংহ বোর্ডে আসবে। এই দুইটা প্রশ্ন কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে কোনো না কোনো বোর্ডে আসবে এই দুইটা প্রশ্ন। তো দ্বিতীয় অধ্যায় আমাদের কাছে তুলনামূলক সহজ অধ্যায়, এই অধ্যায়টা আসলে খুব একটা কঠিন না। তবে আমরা যারা দ্বিতীয় অধ্যায়ের প্রিপারেশন নিব, দ্বিতীয় অধ্যায়ের সাথে কিন্তু আমাদেরকে অবশ্যই তৃতীয় অধ্যায়টাও পড়তে হবে। তার কারণ হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সাথে তৃতীয় অধ্যায় মিলে কিন্তু প্রশ্ন হয়, দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় মিলে ইনশাল্লাহ আমরা আমাদের বোর্ড পরীক্ষাতে 3টা সৃজনশীল কমন পাবো। তো তোমাদের আসলে যাদের প্রত্যাশা কিছুটা কম যে আমি আসলে অল্প কিছু নাম্বার পেয়ে পাশ করতে চাই, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা সুযোগ। কারণ তুমি এই জায়গা থেকে 2 আর 3 পড়লে তুমি যদি এখান থেকে 30 নম্বরের সৃজনশীল কমন পাও, সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি ওইখান থেকে 10 বা 20 নাম্বার তুমি তুলতে পারো, এরপরে এমসিকিউ আছে 30 নাম্বারের, আসলে পাশ করার জন্য কিন্তু তুমি দেখো তোমার কিন্তু অনেক বেশি পড়তে হচ্ছে না, অল্প একটু পড়ে তুমি বরং পাশের চাইতেও অনেক ভালো একটা নাম্বার অর্জন করতে পারছো, যদি আসলে তোমরা আমাদের এই সাজেশনটা পরিপূর্ণভাবে অনুসরণ করো তাহলে। আচ্ছা, তৃতীয় অধ্যায়ে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের টাইপ 1-এ রেখেছি দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা, বৈশিষ্ট্য এবং সুবিধা সমূহ। এই জায়গা থেকে আসলে আমরা প্রশ্নটা রেখেছি। কি বলা আছে দেখো, বলা আছে হচ্ছে হিসাব বিজ্ঞানের জনককে ও তার সম্পর্কে আমরা কি জানি, এটা সংক্ষেপে লিখতে বলছে। তারপরে হিসাব বিজ্ঞানে লুকা প্যাসেলির ভূমিকা লেখো, এটা একটু লেস ইম্পর্টেন্ট, আমি নিজেই বলে দিচ্ছি এটা একটু লেস ইম্পর্টেন্ট। তারপরে এটা মানে চলে আসতে পারে, বলা তো যায় না, এটা একটু লেস ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বুঝো। ভাইয়া, লেনদেনের দ্বৈত সত্তা বলতে কি বুঝো, এইটা আসলে আমরা বলতে পারি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কি দেওয়া আছে, দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে, দুতরফা দাখিলা পদ্ধতি উত্তম কেন, সেইটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলেছে। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের টাইপ 2-তে। টাইপ 2-তে হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। এখানে বলেছি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটি লেখো, তারপরে হিসাব সমীকরণের ভিত্তি বলতে কি বোঝায় লেখো, তারপরে হচ্ছে কি ব্যবসায়ের ব্যয় হিসাবের
ডেবিট ক্রেডিট নির্ণয়ে কি পরিবর্তন ঘটায়, এই জিনিসটা আমাদেরকে লিখতে বলেছে আর কি। টাইপ থ্রিতে আমরা একটাই প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই প্রধানত কত প্রকার ও কি কি। দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত বইগুলো কত প্রকার এবং কি কি, এটা আমাদেরকে লিখতে বলেছে। এরপরে আমরা যদি টাইপ 4-এর দিকে তাকাই, টাইপ 4-এও আমাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেমন হিসাব চক্র কাকে বলে, আসার মতো একটা প্রশ্ন, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর হচ্ছে কার্যপত্র কখন তৈরি করা হয় এবং কেন প্রস্তুত করা হয়, এটা একটু লেস ইম্পর্টেন্ট। আমি নিজেই বলে দিচ্ছি তোমাদের জন্য আসলে কোনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কোনটা একটু কম ইম্পর্টেন্ট। এরপর দেখো হিসাব চক্রের জাবেদাভুক্তিকরণ কাকে বলে, কিভাবে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়। তারপর হচ্ছে সমাপনী দাখিলার ধারণা দাও, একতরফা দাখিলা পদ্ধতিকে ত্রুটিপূর্ণ বা ত্রুটিযুক্ত পদ্ধতি বলা হয় কেন, একতরফা দাখিলা পদ্ধতি ও দুতরফা দাখিলা পদ্ধতির মধ্যে যে কোনো দুইটা পার্থক্য আমাদেরকে লিখতে বলেছে। এরপরের টাইপটাতে যদি আমরা যাই, এরপরের টাইপটাতে আসলে গাণিতিক সমস্যা। আমাদের এই তৃতীয় অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি নামে দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টা রয়েছে, এখানে আসলে একটাই গাণিতিক সমস্যা রয়েছে, সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতির। তো একতরফা দাখিলা পদ্ধতির দুইটা ছোট ম্যাথ দিয়ে দিয়েছি, তার কারণ সংক্ষিপ্ত প্রশ্নে আসলে কি আসবে আমরা আসলে বলতে পারছি না। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে থিওরি আসার সম্ভাবনাই সবচাইতে বেশি, কিন্তু যেহেতু হিসাব বিজ্ঞান এটা একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এটার মধ্যে গণিতের আধিক্যটাই বেশি। তো এখানে আসলে যদি তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নে ছোটখাটো কোনো ম্যাথ সলভ করতে বলে, এখানে কিন্তু আসলে তোমার আপত্তি করার খুব একটা জায়গা থাকবে না। এই জন্য আমাদেরকে আসলে ছোটখাটো ম্যাথ তো আমরা পারি সবাই, তাই না? পরীক্ষা দিতে বসবো তো আমরা তো পুরো বইয়ের ম্যাথ সম্পর্কে আমাদের ধারণা আছেই। তারপরে আমি তোমাদেরকে কিছু কিছু ম্যাথ দিয়ে দিচ্ছি, যে যদি সংক্ষিপ্ত প্রশ্নে যদি ম্যাথ থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে এই প্যাটার্নে আসলে প্রশ্নটা হবে। এই জন্য আসলে তোমাদেরকে ম্যাথগুলো সাজেশনের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া। আমরা যদি একটু সৃজনশীল প্রশ্নে তাকাই, তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলোর দিকে, তৃতীয় অধ্যায়ে আমরা আসলে খুব বেশি সৃজনশীল প্রশ্ন রাখি নাই। এইখানে আমরা সৃজনশীল প্রশ্ন রাখছি মাত্র 4টা। এই 4টা প্রশ্নের মধ্যে আসলে আমাদের ধরে ধরে বলে দেওয়া যায় যে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আমি একটু তোমাদের বলে দেই, এই যে 1 নম্বর প্যাটার্নের যে প্রশ্নটা আছে, এই প্যাটার্নের প্রশ্ন আসবে 100% শিওর থাকো, তুমি 100% শিওর থাকো। এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর প্যাটার্ন যেটা আছে, আচ্ছা 2 নম্বর প্যাটার্নের প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম। এরপর আমাদের 4 নম্বর প্যাটার্নের যে প্রশ্ন আছে, এই প্যাটার্নের প্রশ্নটাও আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এই প্যাটার্নের প্রশ্নটা আসার সম্ভাবনাটাও কি আমাদের জন্য অনেক বেশি প্রবল, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে এই দুইটা ম্যাথ তোমরা আগে করবা, করার পরে দেন হচ্ছে তোমরা বাকি সবগুলো ম্যাথই করতে হবে, কোনো ম্যাথই বাদ দিতে পারবে না, বাট এই দুইটা ম্যাথ আসলে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। আচ্ছা, এরপর দেখো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আমাদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই জায়গায় সংক্ষিপ্ত প্রশ্নে আমরা আসলে কি কি রাখছি একটু খেয়াল করে দেখো। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের দিকে আমরা যদি তাকাই, আমাদের প্রথমে আছে মুনাফা জাতীয় লেনদেন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তারপর হচ্ছে মূলধন জাতীয় লেনদেন কাকে বলে, উদাহরণ সহ লেখো। তারপর হচ্ছে মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেনের দুটি পার্থক্য লেখো। এই যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু আসতে পারে। আচ্ছা, আমরা এরপরে যদি চলে যাই টাইপ 2তে কি বলা আছে আমরা একটু দেখি। টাইপ 2তে আমাদের বলা আছে যে মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ। অর্থাৎ আমাদের যে মূলধন জাতীয় আয়, এই মূলধন জাতীয় আয়টা মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। এরপরে দেখো কি বলা আছে, এরপরে বলা আছে যে আসবাবপত্র ক্রয়ের পরিবহন খরচ কেন মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এরপর আমরা টাইপ 3তে যদি আসি, টাইপ 3তে কি বলা আছে যে মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের দুটি পার্থক্য লেখো। এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে ভাইয়া। আচ্ছা, এরপরে মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় এক নয়, ব্যাখ্যা করো। মুনাফা জাতীয় প্রদান ও মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্যগুলো লেখো। তারপর হচ্ছে কেন যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের নিকট যন্ত্রপাতি ক্রয় মুনাফা জাতীয় ব্যয়, এটা আমাদেরকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে।
এরপরে আমরা যদি চলে যাই আমাদের এখানে আছে হচ্ছে টাইপ 4-এ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যকরণ প্রয়োজন কেন? আমরা তো জানি মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে, এদের মধ্যে পার্থক্যটাও আমরা বুঝি, কিন্তু এই পার্থক্যটা আসলে আমাদের করা প্রয়োজন কেন, এই বিষয়ে আমাদেরকে একটু লিখতে হবে কিন্তু। এরপরে দেখো আমাদের গাণিতিক সমস্যা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আমরা একদম শেষের টাইপটা রাখি গাণিতিক সমস্যার জন্য। গাণিতিক সমস্যার মধ্যে একটু খেয়াল করে দেখো, আমরা জাস্ট ছোট্ট ছোট্ট 3টা ম্যাথ দিয়ে দিছি। যদি তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নে গাণিতিক সমস্যা সমাধান করতে বলে এই জায়গা থেকেই প্রশ্ন আসবে। আরেকটা তুমি এখানে অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপনের যে একটা সমন্বয় থাকে না, বিলম্বিত বিজ্ঞাপন, ওই বিলম্বিত বিজ্ঞাপনের যে প্রশ্নটা ওইটা অ্যাড করে নিতে পারো যে 5 বছরের জন্য বিজ্ঞাপন খরচ প্রদান করছে 5,000 টাকা, তাইলে হচ্ছে তার বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত, বিজ্ঞাপন খরচের পরিমাণ কত। এই একটা প্রশ্ন তোমরা চাইলে এখানে অ্যাড করে নিতে পারো। আশা করছি গাণিতিক সমস্যা যদি আসে এর মধ্য থেকে আসবে, আর নয়তো বা ভাইয়া আসবে না আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি সৃজনশীল প্রশ্নের মধ্যে আমরা কিন্তু ভাইয়া আবারও বারবার বলছি আমাদের সাইক্লোন সাজেশন মানেই খুবই সংক্ষিপ্ত একটা সাজেশন, অর্থাৎ যতটুকু না পড়লেই না, যতটুকু না পড়লেই না এরকম সাজেশন। তো এই জায়গায় আসলে আমরা প্রশ্ন খুবই কম রাখছি। দেখো এই চতুর্থ অধ্যায়ে আমরা সৃজনশীল রাখছি মাত্র 4টা। এই 4টা সৃজনশীল থেকে আমি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের জন্য আসলে কোন সৃজনশীলটা একটু বেশি গুরুত্বপূর্ণ। যদি আমি তোমাদেরকে বলি, আমার নজরে মনে হয় যে 3 নম্বর সৃজনশীলটা আসলে একটা প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এই প্রশ্নটা আসার, এই প্রশ্নটা আসার কিন্তু একটা তীব্র সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা বলতে পারি হচ্ছে 2 নম্বর প্রশ্নটা আমার মতে যা বলে 2 নম্বর প্রশ্নটাও কিন্তু আমাদের আসার অনেক তীব্র একটা সম্ভাবনা কিন্তু আমাদের এখানে আছে। তো তোমরা এই 2টা প্রশ্ন তো পড়বাই, পাশাপাশি বাকি 2টাও সাইক্লোন সাজেশন যারাই পড়বা, কোনো সৃজনশীল প্রশ্ন, কোনো সংক্ষিপ্ত প্রশ্ন, কোনো কিছু বাদ দিয়ে পড়া যাবে না। সাইক্লোন সাজেশন মানেই পুরোটা পড়তে হবে, সাইক্লোন সাজেশন মানেই পুরোটা একদম টোটস্থ করতে হবে, অর্থাৎ পরীক্ষার হলে যেন বন্দুক দিয়ে গুলি করলেও, বোম মারলেও যেন তোমার এখান থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন ভুল না হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে আসলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে গিয়ে আমি নিজেই কনফিউজড হয়ে গেছি যে এত বড় একটা অধ্যায় থেকে আসলে কোন সংক্ষিপ্ত প্রশ্নটা দিব, কোনটা দিব না। আসলে এখানে অনেক মাল্টিপল অফ কোশ্চেন্স আছে যেটা আসলে আমাদের আসার মতো, যেটা আসলে আমাদের দিয়ে দিতে পারে। তো এইখানে আসলে ধারণা করাটা আমার পক্ষে খুব কঠিন হয়ে গেছিল। তারপরে আমি একটা স্ট্রাকচার দ্বারা করানোর চেষ্টা করেছি। এইখান থেকে টাইপ 1-এর মধ্যে আমার মতে 2 নম্বর প্রশ্নটা আসলে আসার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে জাবেদাকে কেন খতিয়ানের সহায়ক বই বলা হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আসার একটা সম্ভাবনা কিন্তু আছে। বাকি প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুবই মনোযোগ দিয়ে পড়বা। ক্রয় জাবেদা কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়, ক্রয় ফেরত জাবেদায় কখন প্রস্তুত করতে হয়, বিক্রয় ফেরত জাবেদা কখন প্রস্তুত করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এরপরে দেখো আমাদের সাধারণ জাবেদা দাখিলার মধ্যে আবার বলতে পারি যে কখন ক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়, বিবিধ ক্ষতি হিসাব। তারপর হচ্ছে সমন্বয় জাবেদা বলতে কি বুঝো, সমাপনী জাবেদার মধ্যে মাধ্যমে কোন কোন হিসাব সমূহ বন্ধ করা হয়। তারপরে আমরা টাইপ 5-এর মধ্যে যদি দেখি, আমাদের টাইপ 5 কই গেল, হ্যাঁ টাইপ 5 এই তো পাইলাম। টাইপ 5 এখানে দেখো কারবারি বার্তা বলতে কি বোঝায়, নগদ বার্তা কাকে বলে, কারবারি বার্তা ও নগদ বার্তার মধ্যে 2টি পার্থক্য লেখো। বার্তাটা অলওয়েজ ইম্পর্টেন্ট ভাইয়া, আমি আবার বলছি এই 5 নম্বর টাইপ এটাই আসলে আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, কারবারি বার্তার টার্মটা, ঠিক আছে। তো এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আমি আবারও বলছি ভাইয়া, সংক্ষিপ্ত প্রশ্নের কনসেপ্টটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন। তো এই জিনিসটা যেমন অন্য কেউ জানে না, আমিও আসলে খুব ভালোভাবে জানি না। তবে আমার ধারণা মতে যদি আমি যদি প্রশ্ন করতাম, আমি কোন জায়গা থেকে প্রশ্নগুলো দিতাম, ওই আলোকে কিন্তু আমি তোমাদের জন্য সাজেশনটা তৈরি করে রেখেছি। এরপরে ভাইয়া দেখো টাইপ 6 আমাদের অল্প কিছু 1-2টা প্রশ্ন দেওয়া আছে এখানে। এরপর আমাদের টাইপ 7-এ দেওয়া আছে কিছু গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যাগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে দেখতে হবে। এরপরে আমরা এই জাবেদার অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন রাখছি মাত্র 5টা। এই 5টা প্রশ্নের মধ্যে আমি তোমাদেরকে বলে দেই, 5টা প্রশ্নের 5টাই ইম্পর্টেন্ট, কোনোটাই আসলে বাদ দেওয়ার মতো আমি কোনো কিছু দেখি না। এরপরেও যদি তোমাদেরকে একটু ছোট করে আমি দিতে চাই না, এই জায়গায় সবগুলো সৃজনশীল ইম্পর্টেন্ট ভাইয়া, এই জায়গাতে সবগুলো সৃজনশীল ইম্পর্টেন্ট, সব সিকিউই কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলোই পড়বা, একটাও বাদ দিবা না,
একটাও বাদ দেওয়া যাবে না। তার কারণ কি, মানে এই টাইপের প্রশ্নই আসে ভাই। তুমি 2025-এর প্রশ্ন দেখো, দেখবে এই প্রশ্নগুলাই আসছে। তুমি 2024-এর প্রশ্ন দেখো, 23-এর প্রশ্ন দেখো, 22-এর দেখো, মানে তুমি 2015 থেকে নিয়ে তুমি যেই বছরের প্রশ্নই দেখো না কেন, এই 6টা প্রশ্নের স্ট্রাকচারের বাইরে তুমি আসলে কোনো প্রশ্ন খুঁজে পাবা না। সাজেশনটা ওইভাবেই তৈরি করা, সাজেশনের পিছনে ওইটুকু পরিশ্রম দিয়েই তৈরি করা যে এর বাইরে থেকে আসলে কোনো কিছু কিন্তু থাকবে না। আচ্ছা, এরপরে দেখো আমাদের সপ্তম অধ্যায়ে আমরা খতিয়ান নামে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ে সর্বপ্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো প্রশ্নই গুরুত্বপূর্ণ। এইখানে সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদেরকে একটাও চুজ করে দিতে পারবো না যে ভাই এটা পড়ো বা এটা পড়ো না। যতগুলো প্রশ্ন আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা প্রশ্নই তোমরা সবাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বা। এই জায়গা থেকে প্রশ্ন আসবে। তারপরে আমি একটু বলে দেই, না বললে আসলে ভালো লাগে না। এই প্রশ্নটা আমার মতে আসার একটা সম্ভাবনা কিন্তু আছে। তারপরে এই 2 নম্বর প্রশ্নটা, এইটা আসার একটা সম্ভাবনা, আমি খুব প্রবল একটা সম্ভাবনা আমি এখানে দেখি এটা আসার মতো। তারপরে বাকিগুলো যে আসবে না এমন বলা যায় না, বাকিগুলো আসতে পারে, বাট এই 2টা প্রশ্ন আমার মনে বলে আর কি যে এই 2টা প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন কমন আসতে পারে আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নে। আমরা খতিয়ানের অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন রেখেছি মাত্র 4টা প্রশ্ন। তুমি যদি পরিপূর্ণভাবে বুঝে করতে পারো তাহলে তুমি দেখবে খতিয়ানে আর কোনো অসুবিধা নেই। তবে খতিয়ান যারা শিখবা অবশ্যই জাবেদা শিখবা, জাবেদার সাথে খতিয়ান মিলে কিন্তু প্রশ্ন হবে। তো তুমি জাবেদা পারলা কিন্তু খতিয়ান পারলা না, তাহলে কিন্তু এটা তখন হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য জাবেদা করলে অবশ্যই খতিয়ানও করতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের নবম অধ্যায়। আমাদের নবম অধ্যায়ের নাম হচ্ছে রেওয়ামিল। এইখানেও দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি। আমাদের এইখানে সংক্ষিপ্ত প্রশ্নে কি বলা আছে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের টাইপ 1-এ আমরা বেশ কয়েকটা প্রশ্ন দিয়ে রাখছি, বেশ কয়েকটা প্রশ্ন দেখছো, বেশ কয়েকটা প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের একটু পড়তে হবে। এই জায়গা থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য রেওয়ামিলের যেই ভুলগুলো ওইটা তোমরা একটু ভালো করে দেখতে পারো। ওই জায়গা থেকে আসলে একটা কমনের একটা সম্ভাবনা আছে। ভুলগুলো রেওয়ামিলের কিছু ভুল আছে না, নীতিগত ভুল, তারপরে করণিক ভুল, এরপরে হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুলগুলো আছে না, ওই ভুলগুলো তোমরা একটু দেখো। ওই জায়গা থেকে কিন্তু তোমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসার একটা সম্ভাবনা তোমরা পাবা। এই যে সীমাবদ্ধতার মধ্যেই তোমরা পাবা, রেওয়ামিলের সীমাবদ্ধতার মধ্যে আমরা কিছু গাণিতিক সমস্যা দিয়ে রেখেছি। গাণিতিক সমস্যার মধ্যে তোমাকে বলতে পারে কয়েকটা লেনদেন দিয়ে বলতে পারে মোট চলতি সম্পদ বের করো, মোট চলতি দায় বের করো, মালিকানা সত্ত্ব বের করো, এরকম টাইপের তোমার প্রশ্ন কিন্তু আসতে পারে। এরপরে দেখো আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে হচ্ছে কয়টা, মাত্র 4টা সৃজনশীল দেওয়া আছে। 4টা সৃজনশীলই পড়তে হবে ভাইয়া, কারণ এখানে তুমি আসলে কোনো কিছু বাদ দিতে পারবা না। হ্যাঁ, 4টা প্রশ্ন, তুমি বাদ আর কি দিবা ভাইয়া। তুমি দেখো ভাইয়া আমাদের এখানে কয়টা প্রশ্ন দেওয়া আছে, আমাদের সৃজনশীলে অধ্যায় আছে কয়টা, আমাদের অধ্যায় আছে হচ্ছে 7টা অধ্যায়। প্রত্যেকটা অধ্যায় থেকে যদি 4টা সৃজনশীল হয় তাহলে হচ্ছে 4 7 28টা প্রশ্ন। একটা অধ্যায়ে জাবেদার অধ্যায়ে একটা প্রশ্ন বেশি আছে, তাহলে 29টা, আর এইখানে 2টা প্রশ্ন বেশি আছে, তাহলে হচ্ছে 30 31টা সৃজনশীল পড়ে যাইতে বলতেছি তোমার বোর্ড পরীক্ষায় পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য। তো 31টা সৃজনশীল পড়া কি খুব কঠিন কাজ? আমার কাছে কিন্তু মনে হয় না 31টা সৃজনশীল পড়া খুব একটা কঠিন কাজ হবে। এটা তোমাকে এইটুকু পরিশ্রম তোমাকে করতেই হবে। আচ্ছা, দশম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আসলে তোমাদেরকে কোনো ধারণা দিতে পারছি না এখন। তোমাদেরকে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নই তোমাকে পড়তে হবে। বিশেষ করে ক নাম্বার প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে দেও, যদি আল্লাহ তাআলা রহমত করেন তাহলে এই জায়গা থেকে তোমরা একটা ভালো পরিমাণের একটা কমন কিন্তু পাইতে পারো এই প্রশ্নটা। এরপরে বাকি সবগুলো প্রশ্নই পড়তে হবে, কোনোটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বাট আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ এটা একটু ভালো করে পড়লে হয়তো ভালো হয়, ওইগুলোর কথা আমি তোমাকে বলতেছি আর কি। আচ্ছা, এরপরে তুমি এই জায়গায় আরেকটা কাজ করতে পারো। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদের যে অনুপাত বিশ্লেষণী ছিল না, অনুপাত বিশ্লেষণীগুলো কিন্তু এখন থেকে আর সৃজনশীল প্রশ্নে আসবে না। হ্যাঁ, এখন থেকে কিন্তু সৃজনশীল প্রশ্নে আর অনুপাত বিশ্লেষণীগুলো আসবে না। এই জন্য সবচেয়ে ভালো হয় তোমরা যদি কি করতে পারো, অনুপাত বিশ্লেষণীগুলো একটু ভালো করে পড়তে পারো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে অনুপাত বিশ্লেষণ। এই জায়গা থেকে কিন্তু আমরা ইনশাল্লাহ কমন পাবো। এই জায়গা থেকে আমরা কি পাবো, এই জায়গা থেকে আমরা কমন পাবো। কোন জায়গা থেকে?
অনুপাত বিশ্লেষণী থেকে। কোন জায়গা থেকে ভাইয়া? অনুপাত বিশ্লেষণী থেকে। অনুপাত বিশ্লেষণী আমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে, তার কারণ সৃজনশীলে এখন আর অনুপাত বিশ্লেষণী দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কোন জায়গা থেকে অনুপাত বিশ্লেষণী দিবে হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। আচ্ছা, এরপরে সৃজনশীল প্রশ্ন দেখো, এই বছর থেকে আমাদের সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আগে আমরা আর্থিক বিবরণীর 2টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করলে আমরা নাম্বার পাইতাম 20, এখন থেকে আর্থিক বিবরণীর একটা সৃজনশীল অ্যান্সার করলে আমরা পাবো হচ্ছে 20 নাম্বার। এটার স্ট্রাকচারটা কি হবে? এটার স্ট্রাকচারটা হচ্ছে আমাদেরকে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে, যেটার জন্য আমরা 8 নাম্বার পাবো। মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী তৈরি করতে হবে, যেটার জন্য আমরা 2 নাম্বার পাবো। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে, যেটার জন্য আমরা 10 নাম্বার পাবো। 8 + 2 + 10, এই টোটাল 20 নাম্বার। তো আর্থিক বিবরণী আগে যতটুকু আমাদের জন্য কঠিন ছিল, এখনো ঠিক একই পরিমাণের কঠিন আছে, তবে আমার মতে পরীক্ষায় আসলে নাম্বার পাওয়ার রাস্তাটা সহজ হয়ে গেল। অবশ্যই তোমাকে পুরোটা অধ্যায় শিখতে হবে, অধ্যায় না শিখলে তুমি পারবা না। তবে এখন আমার কাছে মনে হয় কিছুটা সময় আমাদের সঞ্চয় হবে আর কি, কিছুটা সময় কম লাগবে আমাদের এই প্রশ্নগুলো করার জন্য। তো এই কয়েকটা প্রশ্ন আমরা একটু দেখব। এই 2টা প্রশ্ন খুবই লেস ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। 5 আর 6 নম্বর প্রশ্নটা লেস ইম্পর্টেন্ট, এই 2টার গুরুত্ব খুবই কম। তারপরে দিয়ে দেওয়া, যেহেতু এটা বইয়ের টপিকে আছে, যদি প্রশ্ন দিয়ে দেয়, কারণ যিনি প্রশ্ন করবেন তারা হঠাৎ করে মনে হইতেই পারে সিলেবাস বহির্ভূত একটা প্রশ্ন দিতে। তো যদি তার এরকম মনে হয় তাহলে আসলে 5 আর 6টা আসলে আসতে পারে, অথবা এই জায়গা থেকে আসলে আমাদের আসার একদমই সম্ভাবনা নাই, একদমই সম্ভাবনা কিন্তু নাই এখান থেকে। ঠিক আছে, এই 5 আর 6, এই 5 আর 6, ঠিক আছে, 5 আর 6। তাহলে খেয়াল করে দেখো আমরা কি করলাম, আমাদের যে সাইক্লোন সাজেশনটা আছে আমরা কিন্তু এটা একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমাদের সাইক্লোন সাজেশনটার তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা হিসাব বিজ্ঞানে তুলনামূলক দুর্বল ছাত্রছাত্রী রয়েছি, আমরা যারা অল্প পড়ে অল্প পরিশ্রম করে অনেক ভালো একটা নাম্বার অর্জন করতে চাই, তাদের জন্য আসলে আমাদের এই সাজেশনটা। তুমি পরীক্ষার 1 সপ্তাহ আগে, পরীক্ষার 2 সপ্তাহ আগে যদি এই সাজেশনটা ধরো, তুমি ইনশাল্লাহ খুব ভালোভাবে শেষ করে ফেলতে পারবা। তবে আমার সাজেশন থাকবে আগে থেকেই শেষ করে ফেলো, মাল্টিপল টাইমস এটা এই সাজেশনটা সলভ করো, ইনশাল্লাহ এখান থেকে তুমি তোমার পরীক্ষায় অনেক ভালো একটা নাম্বার কমন পাবা। আর যারা যারা এখনও আমাদের সাজেশন বইটা সংগ্রহ করো নাই, তোমার যত দ্রুত সম্ভব সাজেশন বইটা সংগ্রহ করে ফেলো। আমাদের সাজেশন বইয়ের সকল বিষয়ে সাজেশন পাবা, বোর্ড ওয়াইজ ভাগ করা পাবা। যেমন হিসাব বিজ্ঞান তো সব বোর্ডে একই টাইপের প্রশ্ন হয়, এই জন্য সকল বোর্ডের একসাথে দেওয়া। বাংলায় যেমন বোর্ড ওয়াইজ সাজেশন হয়, বাংলায় বোর্ড ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমাদের সুবিধার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন তোমাদের কাজ হচ্ছে এই সুবিধাটা আমাদের কাছ থেকে গ্রহণ করা। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার এই সাইক্লোন সাজেশনের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, উজ্জ্বল ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।